হ্যালো, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব, যেটা রিসেন্টলি আমাদের পরিবারের সাথে ঘটেছে। ঘটনাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে প্রথমে আমার পরিবার সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিই। আমাদের পরিবারের যে আমার আমার দাদুরা হচ্ছেন দুই ভাই। আমার যে দাদু উনি মারা গেছেন এবং আমার ছোট দাদু জীবিত আছেন। আমার দাদুর তিন ছেলে, আমার বাবা, আমার কাকু এবং আমার জেঠু, এবং আমরা হচ্ছি ছয় ভাই। আমার বাবার দুই ছেলে, আমার কাকুর দুই ছেলে এবং আমার জেঠুর দুই ছেলে, টোটাল আমরা ছয় ভাই। এবং আমার ছোটো দাদুর বললাম যে আমার ছোটো দাদুর দুই ছেলে, ওনাদের আবার আমার ছোটো দাদুর যে দুই ছেলে তার মধ্যে বড় কাকুর হচ্ছে আপনার হচ্ছে টোটাল দুটো ছেলে এবং ছোটো কাকুর একটা ছেলে। তো এই হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। এরপর নেক্সট টাইম বলি যে এবার আমি গল্পটাতে আসি। আমাদের একটা পৈতৃক জমি আছে, যেখানে আমাদের রিসেন্টলি একটা জলের কারখানা করা হয়েছে। সেই পৈতৃক জমিতে আগে একটি মহুল গাছ ছিল এবং একটি বেল গাছ ছিল। তো গল্পতে যাওয়ার আগে আমি তার আগে আরেকটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে অনেক আগে, তখন আমাদের গ্রামে কিন্তু মনসামঙ্গল হতো। এবং আমাদের বাড়ি হচ্ছে রোড সাইডে, এবং আমাদের গ্রামটা হচ্ছে আমাদের ওই জমিটা দিয়ে কিন্তু গ্রামটা যাওয়া যায়। জমির পাশেই রাস্তা আছে গ্রামে যাওয়ার। তো আমাদের ওই মনসামঙ্গল শোনার জন্য আমার যে বড় দাদা, সে আর একজন, দুজন টোটাল মনসামঙ্গল শোনার জন্য আমাদের গ্রামে যাচ্ছিল। যেতে যেতে রাত্রেবেলায়, মনসামঙ্গলটা মেনলি রাত্রেবেলায় হতো। তো মনসামঙ্গল শোনার জন্য রাত্রেবেলায় আমাদের গ্রামের ভেতরে যাচ্ছিল। রাত্রেবেলায় বলতে কি, ওই ওই নটা সাড়ে নটার দিকে। ও যে যখন যাচ্ছিল, তো তখন ও আমাদের যে জমিটা, যেখানে আমি বললাম যে একটা মহুল গাছ এবং একটি বেল গাছ ছিল, সেই জমির ওখানে দেখতে পেলো যে একজন সাদা ধুতি পরে এবং কাঁধে পইতে আছে একজন ওই বেল গাছটার থেকে ওর নিচ দিকে, জমিটার নিচ দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। এবং দাদা এরা যত সামনে যাচ্ছে, ওই যে ব্যক্তিকে যাকে দাদা ওরা দেখতে পেলেন, ও সেই লোকটি আবার পৈতাধারী যে লোকটি, উনি আবার আস্তে 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 অনেক বড় হয়ে যাচ্ছেন। দাদা এরা যত সামনে যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে এসে পর ও বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটা বললো যে আজকে এই জিনিস দেখলাম। ঠিক আছে, তো ঠিক আছে, সেই গেল তখনকার কথা। এরপর চলে আসি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে। যখন আমাদের জলের প্ল্যান্টটি হয়নি, তার আগে ওই বেলগাছ এবং মহুল গাছ দুটোই ছিল। এবার বেলগাছ যেটা ছিল সেটা মানে আমাদের আমার ছোটো দাদুদের সাথে জমি কাগজপত্র হিসেবে ভাগ না হলেও মৌখিক একটা ভাগ হয়ে গিয়েছিলো যে আমরা এই সাইডটা নেব, ওরা এই সাইডটা নেবে। ঠিক আছে, তো সেই হিসাবে তখন বেলগাছটা যেদিকে ছিল সেটা কিন্তু আমার ছোটো কাকুদের, মানে ছোটো দাদুদের ভাগে পড়েছিল। আমার ছোটো কাকু কী করলো, মানে আমার ছোটো দাদুর ছোটো ছেলে, সে কী করলো যে বেল গাছটি হঠাৎ করে কোনো কারণে হয়তো কেটে দিয়েছিল। আমরা সেটা জানতাম না যে বেল গাছটা কেটে দিয়েছিল বলে। ঠিক আছে, সেটা আমাদের জানা ছিল না। এরপর আমাদের জলের কারখানা করা হলো। জলের কারখানা করার পর মানে ফার্স্ট আমাদের জলের কারখানা করার জন্য আমাদের ব্যাংক ম্যানেজার আমাদেরকে বলেছিল যে আপনারা ওন ইনভেস্টমেন্টে বাড়িটা রেডি করুন, এবং বাকিটা আমি বাকি লোনটার জন্য চিন্তা নেই, আমি ওটা করিয়ে দেবো। ঠিক আছে, সেই ব্যাংক ম্যানেজার যেহেতু মানে ভারবালি কথা দিয়েছে যে হ্যাঁ আমি লোনটা করে দেবো, সেই হিসাবে ওনার কথা মতো আমরা কিন্তু বাড়িটা বানানো শুরু করলাম আমাদের বাড়িতে, মানে বাড়ির জমানো যা পুঁজি ছিল সেই পুঁজি দিয়ে। এরপর বাড়ি তো বানানো হয়ে গেল। ঠিক আছে, বাড়ি বানানো, তারপর কি হলো, বাড়ি বানানো প্রায় ঢালাইও প্রায় হয়ে গেছে, ঘর ঢালাই হয়ে গেছে। তারপর কি হলো, ব্যাংক থেকে হঠাৎ করে কিন্তু আমাদের ওই লোনটি রিজেক্ট করে দেয়। ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলা হলো, ম্যানেজার বললো যে না, এটা আমাদের হেড অফিস থেকে রিজেক্ট করে দিয়েছে। তো এই হলো ফার্স্ট আমাদের যেটা, মানে বেলগাছটা কাটার পরে অথচ বেলগাছটা কাটার পিছনে আমাদের কোনোই হাত ছিল না, আমরা জানতামও না যে বেলগাছটা কেটেছে বলে। ঠিক আছে, তো সেই ছিল ফার্স্ট ঘটনা, যে তখন কিন্তু মানে লোনটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, সেটা ছিল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোন ছিল। ঠিক আছে, তখন ক্যান্সেল হয়ে গেল, কী করবো, আমরা সবাই মন খারাপ হয়ে গেল যে আমরা ঘর বানিয়ে দিলাম, সবাই জেনে গেল যে করবো, এরপর লোনটা ক্যান্সেল করে দিল, আমরা লোকদেরকে কী বলবো, লোক কী বলবে। ঠিক আছে, এইসব। তারপর আমরা কিন্তু অন্য ব্যাংকে লোনটা আবার অ্যাপ্লাই করলাম। অন্য ব্যাংকে লোন অ্যাপ্লাই করার পর লোনটা অবশ্য অনেক কষ্ট করে পাস হয়েও গেল। লোন পাস হয়ে গেল। লোন পাস হওয়ার পর আমাদের যার কাছে আমরা জলের মেশিন অর্ডার দিয়েছিলাম, মানে জল প্ল্যান্টের যে মেশিনটাগুলো যার কাছে অর্ডার দিয়েছিলাম, সে কিন্তু লোকটা ফ্রড বেরোলো, এবং সে প্রায়
12-13 লাখ টাকা মেশিন কিন্তু দেয়নি। 12-13 লাখ টাকা মেশিন সে ইয়ে করে দিল। আর আমাদের একটা কি হয়, আমাদের বাড়ির লোকের মানে মৌখিক বিশ্বাস কিন্তু সবাইকে করে ফেলে, এটাই হচ্ছে আমার বাড়ির লোকের মেন সমস্যা। তো দিল্লিতে যার কাছে মেশিন অর্ডার দেওয়া হয়েছিল তাকে ওইভাবে মৌখিক একটা বিশ্বাস করে মানে করেছিল আর কি। তো সেই হিসাবে ভেবেছিল দিয়ে দেবে, কিন্তু সে 12-13 লাখ টাকার মেশিন কিন্তু আমাদেরকে ডেলিভারি করেনি। ঠিক আছে, আমি যেহেতু তার সাথে যেহেতু কাগজপত্র কিছুই করা হয়নি যে কী কী মেশিন দেবে, তার জন্য আমরা আর কিছু করতেও পারিনি। ঠিক আছে, তারপর সেটা গেল, সেখানে একটা লস। 2 নম্বর লস হচ্ছে আমরা যে ঘরটা বানিয়ে দিলাম অনেক দিন পর, লোনটা পাস মানে পাস হলো, তাতে করে একটা ফিনান্সিয়ালি যে এই যে এত টাকা ইনভেস্টমেন্ট আগেই করে দিলাম, তো সেটাও একটা লস। তাহলে মেশিন দেয়নি, যা ঠিক আছে 12-13 লাখ টাকার মেশিন কম দিল ঠিক আছে, তারপরেও কিন্তু কী করলো, ও যে মেশিনগুলো দিল সেই মেশিনগুলো ইনস্টলেশনের জন্য যে মিস্ত্রি পাঠাবে, মিস্ত্রিটা পাঠাতে কিন্তু 1 বছর পর মিস্ত্রি পাঠালো। তাহলে আমাদের লোন অথচ পাস হয়ে গেছে 2015 সালে, কিন্তু মিস্ত্রি সে পাঠালো 2016 ওই আগস্ট সেপ্টেম্বরগুলোতে, মানে প্রায় 1 বছরেরও বেশি সময় পর মিস্ত্রি পাঠালো। ঠিক আছে, মিস্ত্রি পাঠালো, মিস্ত্রি পাঠাবার পর কী হলো, আমাদের ওই মিস্ত্রি সব কিছু ইয়ে করে দিল, কিন্তু মিস্ত্রি মেশিনগুলো এমনভাবে সেট আপ করলো যে মেশিনের সেটিংটা কিন্তু ঠিকঠাক ছিল না, তার জন্য আমাদের যখন বোতল বানানো হচ্ছিল প্রচুর বোতল নষ্ট হচ্ছিল, রিজেক্ট হচ্ছিল। আবার যখন আমাদের জল মানে জলের যে আমাদের ছিল মোটর সেমি অটোমেটিক মেশিন ছিল, এবার যখন আমাদের মেশিন ইয়ে করছে প্রচুর মানে বোতলও নষ্ট হচ্ছিলো, প্লাস জল ভরার সময় আবার আমাদের ওই ক্যাপিংয়ের ফাংশনটা ঠিক ছিল না, তার জন্য আবার নষ্ট হচ্ছিলো। এভাবে করে প্রচুর মানে আমাদের লস হচ্ছিলো, প্রচুর নষ্ট হচ্ছিলো বোতল। যদি 10টা বোতল যদি দেওয়া হচ্ছিলো তো তার 3টে বোতল বেরোচ্ছিলো, 7টা বোতল নষ্ট হচ্ছিলো, মেশিনের টাইমিং ঠিকঠাক ছিল না বলে। ঠিক আছে, সেও গেল। তারপর কী হলো, আমার যে দাদা আমার থেকে বড় যে, সে কী করলো, সে দিল্লিতে গেল, গিয়ে পর মানে মেশিন একজন ক্যাপিংয়ের যে মেশিনটা প্রবলেম ছিল যেটা দেয়নি, ওর ক্যাপিং মেশিনটা অ্যাকচুয়ালি দেয়নি, ওই মেশিনটা নিয়ে এলো এবং একজন মেকানিক নিয়ে এলো পুরো মেশিনটা ঠিকঠাক করার জন্য। তো এসে পর নতুন মেকানিক এলো, এসে পর মেশিন ঠিকঠাক করে দিল। মেশিন ঠিকঠাক করার পর আমাদের কি হয়, জলের বিজনেসে কি হয়, মানে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর জলটা নিয়ে যায় এবং তারপর কিন্তু আইএসআই মার্ক দেয়। আইএসআই যে লাইসেন্সটা মানে বিআইএস লাইসেন্স, সেটা দেওয়ার পরেই কিন্তু জল বাজারে বিক্রি করা যায়। তো আমাদের এবার বিআইএস লাইসেন্সটা পাওয়ার জন্য কি হয়, তারা আমাদের প্ল্যান্টে আসে, এসে পর জল নিয়ে যায়, জল টেস্ট করে, টেস্ট রিপোর্ট যদি পাস হয় তবেই কিন্তু বিআইএস লাইসেন্সটা দেয় বা আইএসআই মার্কটি পাওয়া যায়। তো এরপর কী হচ্ছিলো, যখন আমরা আইএসআই মার্কের জন্য অ্যাপ্লাই করলাম, ওরা বারবার জল নিয়ে যাচ্ছিলো, টেস্ট রিপোর্ট ফেল হয়ে যাচ্ছিলো, অথচ ফেল হওয়ার কোনো কারণই নেই। যত ধরনের মেশিন, সব ধরনের মেশিন আমাদের কিন্তু উন্নত মানের মেশিন সব লাগানো ছিল, কিন্তু তার মধ্যেও ফেল হয়ে যাচ্ছিলো। তো এই করতে করতে 2015 সালের আমাদের লোন স্যাংশন হয়েছে এবং আমাদের জলের লাইসেন্সটা পেলাম, আইএসআই মার্ক যেটা, ওটা পেলাম 2019 সালে। 4 বছর এখানে লস, 4 বছরের ব্যাংকের সুদ, 86 লাখ টাকার লোন নেওয়া হয়েছিল, 86 লাখ টাকার 4 বছরের সুদ কিন্তু আমাদেরকে বাড়িতে বসে দিতে হচ্ছিলো আমাদের আদার্স আরও বিজনেস আছে, বিজনেস থেকে সুদের টাকাটা মোটামুটি দেওয়া হচ্ছিলো। এরপর 2019-এ চালু হলো, 2019-এ চালু হওয়ার পর 2020-তে লকডাউন হয়ে গেল কোভিডের জন্য। তখন আবার লস, লকডাউন হয়ে গেলো মানে তখন বাড়ি থেকে বেরোনো বন্ধ সব কিছু, তখন আমাদের কিন্তু বাকি যা বিজনেসগুলো ছিল সেগুলো কিন্তু বসে গেল। তারপর সেই করতে করতে আমাদের লোনটা বেড়ে বেড়ে কিন্তু অনেক হয়ে গেলো এবং লোনটি এনপিএ হয়ে গেল। ঠিক আছে, এরপর ঠিক সেই সময়, সেই সময় নয়, ওটা ওই ঠিক লকডাউন হবে তার আগেটাতে এইরকম এই যে বিষয়টা নিয়ে, যে আমাদের জলের যে প্ল্যান্টটা যেদিন থেকে শুরু করা হয়েছে সেদিন থেকে একটার পর একটা ঘটনা ঘটছে, যে এত এত টাকা লস হচ্ছে, এটা নিয়ে আমি কিন্তু আমার একজন জ্যোতিষী বন্ধু আছে, তাকে কিন্তু আমি বললাম। এবং তাকে যখন এই কথাটা বললাম তখন কিন্তু তাকে ওই যে দাদা ওই জায়গায় ওই জমিটার উপর যে যে জিনিসটা দেখেছিল, ওই যে পৈতাধারী একজনকে দেখেছিলেন, আসলে পৈতা পরে যিনি ছিলেন, যে যাকে দাদা দেখেছিল উনি ছিলেন ব্রহ্মদত্ত। ঠিক আছে, তো যখন জ্যোতিষীকে বললাম যে এই এই ঘটনা, তখন জ্যোতিষী আমাকে জিজ্ঞেস করলো যে ওইখানে কোনো গাছ ছিল, নিম গাছ, বেল গাছ এইসব। আমি বললাম হ্যাঁ বেল গাছ ছিল। ঠিক আছে, বেল গাছ কাটার পর এই যে যখন আমাদের ঘটনাগুলো ঘটছিল, তো তখন আমাদের বাড়িতে আমি জিজ্ঞেস করেছিলাম যে যে মানে এই মানে ও সরি, ওই যে আমার জ্যোতিষী বন্ধুটি যে আমাকে জিজ্ঞেস করলো যে ওখানে কি বেল গাছ বা নিম গাছ এইসব ছিল, আমি যখন বললাম যে হ্যাঁ বেল গাছ ছিল, ঠিক আছে, তখন আমি বাড়িতে জিজ্ঞেস করলাম যে বেল গাছটা ওখানে ছিল, বেল গাছটা কী হলো, তখন বাড়িতে কিন্তু জানলো যে কাকা আমার যে ছোটো দাদু, যে ছোটো দাদু ছোটো ছেলে বেল গাছটা কেটে দিয়েছিল। তো সেইটা কিন্তু বাড়িতে বললো, আমি তো আমার বন্ধুকে বললাম হ্যাঁ বেল গাছ ছিল, কিন্তু আমার ছোটো দাদুর ছোটো ছেলে কিন্তু বেল গাছটা কেটে দিয়েছিল। তখন আমার ওই জ্যোতিষ বন্ধুটা বললো ওই যে বেল গাছটার মধ্যে কিন্তু ওই ব্রহ্মদত্ত ছিলেন।
এবং ওনার যেহেতু বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে মানে বেল গাছটা কেটে দেওয়ার ফলে তার জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আমি বললাম যে আমরা কিন্তু কাটিনি, ওটা আমাদের ছোটো দাদুর এরা কেটেছিল। তখন বললো যে যেহেতু জমিটা একসাথে আছে তার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে মনে হয়। তো এবার আমি বললাম যে তাহলে কী উপায় আছে এটা থেকে বাঁচার কী উপায় আছে? তখন ও বলল যে এক কাজ করতে পারো, যে ও যেহেতু ওনার বাসস্থান তোমরা না জেনেই হোক ওনার বাসস্থান তো কেড়ে নেওয়া হয়েছে, ওনার যদি আবার বাসস্থান করে দেওয়া হয় তাহলে কিন্তু উনি মানে উনি কিন্তু আর আমাদের কোনো ক্ষতি করবেন না। তো ঠিক আছে, আমি তখন বললো যে আর একটা বেল গাছ ওখানে লাগিয়ে দিতে। তখন কিন্তু তার কথা মতো কিন্তু বেল গাছ আমরা লাগিয়ে দিলাম। বেল গাছ লাগিয়ে দেওয়ার পর বেল গাছ তখন ছোটো ছিল, তারপরেও সেই একই লস হয়েই চলছে। যে আস্তে আস্তে বেল গাছটি বড় হয়ে গেল, তারপর কিন্তু পরিস্থিতিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেল। মানে আমাদের বেল গাছটা যখন যখন ছোটো ছিল বেল গাছটা জল দিয়ে এবং হ্যাঁ সে আবার এটাও বলেছিল যে ওনার যেটা পছন্দ সেই পছন্দ মানে ওনাকে উনি যাতে ইয়ে না হন, মানে উনি যে রুষ্ট হয়েছেন ওনাকে কিন্তু বাসস্থান ফিরিয়ে দিতে হবে। অতএব বাসস্থান এবং যা আছে পুজো যেটা করার নিয়ম সেটা ওনার ইয়ে করতে হবে, তাহলে কিন্তু মানে প্রতি অমাবস্যায় গিয়ে পুজো ইয়ে যেটা হয় গুড় দুধ এইসব দিয়ে পুজো বা এইসব পুজো করতে হবে এবং এবং মানে ওই জায়গাটায় বেলগাছ লাগাতে হবে এবং ওনার বাসস্থান ওনাকে ফিরিয়ে দিতে হবে, মেন হচ্ছে এটাই। তাহলে কিন্তু উনি কিন্তু শান্ত হবেন এবং উনি আমাদের আর কোনো অসুবিধা হতে দেবেন না। তো তারপর তো বেলগাছ লাগানো হলো, বেলগাছটা আস্তে আস্তে যেই বড় হলো, যেই বেলগাছটা বড় হয়ে গেলো সেই কিন্তু আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে গেলো এবং আমাদের যে ব্যাংকের যে লোন ছিল, এই যে এনপিএ যা হয়েছিল এবং ব্যাংকে আমাদের লোনের সাবসিডি পাওয়ার কথা ছিল, সাবসিডিটা ঢুকে গেলো এবং ব্যাংকের সব লোন শোধ হয়ে গেলো এবং আমাদের ঘরের অবস্থার আস্তে আস্তে মানে যত ঋণ ধার ছিল সব মানে শোধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তখন কিন্তু মানে আগে আমার কিন্তু এতটা বিশ্বাস ছিল না এইসবের প্রতি, কিন্তু আমি কিন্তু এটার আমি চাক্ষুষ আমার রিসেন্টলি আমার চোখে দেখা, যেহেতু আমার রিসেন্টলি আমার দেখা একটা ঘটনা, যেটা কিন্তু আমি কিন্তু এই ব্রহ্মদত্ত বা এনাদেরকে কিন্তু বিশ্বাস করলাম মানে এই ঘটনাটার পর থেকে, যে সত্যিকারের যে অতএব আমাদের এই জগৎ সংসারে কিন্তু আছে। এই যে বলা হয় যে ভূত প্রেত ব্রহ্মদত্ত বা ঠাকুর ভগবান এইগুলো অনেকে বলে যে নেই, কিন্তু আমি বলবো যে হ্যাঁ এগুলো আছে, কারণ হচ্ছে আমার অনুভব করা, আমার দেখা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের যেমন ওনার যখন বাসস্থান ফিরিয়ে দেওয়া হলো তখন কিন্তু আমাদের যে এই যে সমস্যাগুলো সব মানে সমাধান হয়ে গেল, এটা কিন্তু আমার আমার নিজের দেখা। ঠিক আছে, অতএব মানে আমি কিন্তু তারপর থেকে বিশ্বাস করি যে হ্যাঁ মানে ওনারা আছেন সত্যিকারে এবং ওনাদের না জেনে খুব ওনার মানে বাসস্থান কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু ওনার যখন বাসস্থান ফিরিয়ে দেওয়া হলো তখন কিন্তু মানে উনি কিন্তু আর আমাদের কোনো ক্ষতি করেননি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ আরেকটা কথা বলি, যখন ওই যে ওনার মানে তার আগে কি যখন ওই যে বেলগাছ যখন মানে এই যে সমস্যার পর থেকে আরও অনেক অঘটন ঘটেছিল আমার, যেমন বড় দাদা ঠিক আছে বড় মানে আমার জেঠুর বড় ছেলে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার থেকে যে ছোটো তারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরকম মানে একটা পর একটা অসুবিধা হচ্ছিল, কিন্তু বেলগাছটা যখনই বড় হয়ে গেল এবং ওনার বাসস্থান যখন উনি ফিরে পেলেন তখন কিন্তু সব সমস্যাগুলো সমাধান হয়ে গেল। তো এইটা আমার নিজের চোখে দেখা, নিজের অনুভব করা, নিজের লাইফে এক্সপিরিয়েন্স করা কিন্তু একটা অনুভূতি, যার ফলে কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি যে হ্যাঁ সুপার ন্যাচারাল এইসব কিছু পাওয়ার আছে। এটা কিন্তু অতএব মানে আমি প্রত্যেককে একটা কথাই বলবো, যদি বাই চান্স এরকম কিছু মানে এই যে বেল গাছ, নিম গাছ, জোড় গাছ, বট গাছ, এইসব কোনো গাছ বা কিছু কাটার আগে কিন্তু আগে বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজি বা কোনো সাধু যদি কেউ আছেন ওনাদেরকে কিন্তু দেখে আমার উচিত বলে যে এইসব গাছগুলো কাটা উচিত নয়, এইসব গাছগুলো না কেটে নতুন গাছ লাগানো দরকার এবং ওই গাছগুলো না কেটে কীভাবে বাড়ি বানানো যায় সেভাবে বানানোটাই কিন্তু সবথেকে বেস্ট। এবং আমি একটাই কথা বলবো যে কারণ হচ্ছে কারণ বট গাছ, নিম গাছ, বেল গাছ, ঠিক আছে, এইসব গাছগুলোতে কিন্তু সত্যিকারের ব্রহ্মদত্ত থাকতে পারেন এবং ওনার বাসস্থান যাতে না কেড়ে নেওয়া হয়, আমি সবাইকে এটাই আমি রিকোয়েস্ট করব। ঠিক আছে, কারণ তাদের বাসস্থান যদি তোমরা কাটতে যাও তাহলে কিন্তু তোমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। কারো বাসস্থান কেড়ে নেওয়া ঠিক নয়। তোমার বাসস্থান কেড়ে নিলে যেমন তোমার রাগ হবে, তেমনি ওনাদের বাসস্থান কেড়ে নিলেও কিন্তু ওনাদের রাগ হয়। অতএব আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাতে করে মানে ওই সব গাছগুলো না কেটে এবং ওনাদের বাসস্থান না ইয়ে করে আদার্স কী উপায়ে বাড়ি বানানো যায় গাছ না কেটে সেইভাবে কিন্তু বাড়ি বানাবো তোমরা। ঠিক আছে, এবং উনি যাতে রুষ্ট না হন সেই রকম ইয়ে করো। অতএব যে কোনো বাড়ি কেনার আগে, বাড়ি বানানোর আগে কিন্তু সাধুকে দেখিয়ে বা অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে তারপর কিন্তু তোমরা বাড়ি কেনো এবং গাছ না কেটে বাড়ি বানাও, এটাই আমি বলবো। থ্যাংক ইউ।